Thank you. Good morning to everyone. Today we are going to learn something more regarding the applications of Hess's law, because in last class we already started the applications of Hess's law and today we will go learn little bit more. So কালকে যেটা শিখেছি তার থেকে আরেকটু বেশি। তো আজকে প্রথমে দেখব কি how we can determine the heat of transition, যে আসলে heat of transition এটার মানেটা কি না, ট্রানজিশনটা কি জিনিস তোমরা কি কেউ বলতে পারো যে আসলে হিট অফ ট্রানজিশন বলতে কি বোঝা যায়? ট্রানজিশন মানে এটা কি? ফেজ চেঞ্জ। ইয়েস, ফেজ চেঞ্জ। তবে ট্রানজিশন যখন আমরা বলবো, ট্রানজিশনটা বললে সেখানে বোঝা যাবে যে একটা বিভিন্ন তোমরা ইলেকট্রোড জানো তাই না? কার্বনের ক্ষেত্রে ইলেকট্রোড জানো কি? একটা ডায়মন্ড, একটা গ্রাফাইট। তাহলে ডায়মন্ড যে সেটাও কিন্তু সলিড, গ্রাফাইট এটাও সলিড। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা ফেজ চেঞ্জ করছি না। ডায়মন্ড থেকে যদি আমরা গ্রাফাইটে কনভার্ট করি অথবা গ্রাফাইটকে যদি ডায়মন্ডে কনভার্ট করি, তাহলে একটা সলিড স্টেট থেকে আরেকটা সলিড স্টেটে যাচ্ছে, বাট ইট ইজ চেঞ্জিং ফ্রম ওয়ান ইলেকট্রোড টু অ্যানাদার ইলেকট্রোড। তাহলে এই যে অবস্থা, আমাদের ফেজ চেঞ্জ হচ্ছে না এখানে, কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে কি একটা ইলেকট্রোড থেকে আরেকটা ইলেকট্রোডে কনভার্ট হচ্ছে। তাহলে এইখানে কিছু পরিমাণ এনার্জি আমাদেরকে হয় এনার্জি দিতে হবে অথবা কিছু পরিমাণ এনার্জি রিলিজ করতে হবে। সো এই যে ইলেকট্রোড গুলো, এটা মানে ট্রানজিশন বা হিট চেঞ্জ কতটুকু দরকার হয় কনভার্ট করতে একটা ইলেকট্রোড থেকে আরেকটা ইলেকট্রোডে, সেটা আমরা যখন বের করবো তখন হবে এটা হিট অফ ট্রানজিশন। আচ্ছা, তারপরে আছে বিভিন্ন ধরনের রিয়াকশন। রিয়াকশনের আমরা হিট বের করব, সেটা বিভিন্ন ধরনের যেগুলো সরাসরি আমরা বের করতে পারি না, সো হেসেস ল ইউজ করে আমরা সেগুলো বের করতে পারি। তারপরে আছে বিভিন্ন ফেজ চেঞ্জের জন্য যেটা আমরা পড়ব, সেটা এটা আসলে এই হেসেস ল এর অ্যাপ্লিকেশনের মধ্যে না। হেসেস ল এর অ্যাপ্লিকেশন এই দুইটা, বা কালকে যেটা আমরা শিখেছি যে ডিটারমাইন দা হিট অফ ফরমেশন, যে মানে কম্পাউন্ড গুলোর হিট অফ ফরমেশন আমরা সরাসরি ডিটারমিন করতে পারি না, সেগুলোকে আমরা হেসেস ল এর মাধ্যমে অন্য কোনো রিঅ্যাকশনের মাধ্যমে হিট অফ ফরমেশন বের করতে পারি। তারপরে আজকে আমরা শিখবো কি যে ডেল্টা এইচ ডিউরিং ফেজ চেঞ্জ অথবা চেঞ্জ ইন হিট অর হিট চেঞ্জ ডিউরিং ফেজ চেঞ্জ। যে এখন তুমি যেটা বলেছিলা যে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে ভ্যাপার, অথবা উল্টা দিকে ভ্যাপার থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, এরকম যদি আমরা ফেজ চেঞ্জ করি তার জন্য কিছু পরিমাণ হিটের ট্রান্সফার হয়, হয় হিট দিতে হবে অথবা হিট রিলিজ করতে হবে। সো তাহলে সেক্ষেত্রে এই যে ফেজ চেঞ্জ হচ্ছে, we will have to determine this. তারপরে হিট অফ ফিউশন, যেগুলো আমি আলাদা করে বললাম যে ডেল্টা এইচ অর হিট চেঞ্জ ডিউরিং ফেজ চেঞ্জ। তাহলে হিট অফ ফিউশন যেটা মানে হলো যে মেল্ট করার জন্য, যে আমরা যখন সলিডকে লিকুইড বানাচ্ছি তাহলে সেক্ষেত্রে এই যে যে হিট অফ ট্রান্সফার মানে হিটটা দরকার হচ্ছে সেটাকে বলা হচ্ছে, মানে মেল্ট করার জন্য যে হিটটা দরকার সেটাকে বলা হচ্ছে হিট অফ ফিউশন। তাহলে হিট অফ ফিউশনটা আমরা বের করতে পারবো। তারপরে হিট অফ ভ্যাপোরাইজেশন, মানে লিকুইড থেকে ভ্যাপার যদি তৈরি করতে চাই তাহলে 1 গ্রাম বা 1 মোলকে কনভার্ট করতে কতটুকু হিট দরকার হয় বা রিলিজ হয়, তাহলে সেটা আমরা হিট অফ ভ্যাপোরাইজেশন। সো লেটস স্টার্ট উইথ দ্য ডিটারমিনেশন অফ হিট অফ ট্রানজিশন। যেমন এই যে দেখো সালফার, রম্বিক সালফার আছে, রম্বিক সালফার থেকে আমরা মনোক্লিনিক সালফার তৈরি করতে চাই। আসলে এই সালফারের স্ট্রাকচারটা শুধু একটু ভিন্ন, ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কেমিক্যাল প্রপার্টিজ এটা ভিন্ন হয় ডিউ টু দেয়ার ডিফারেন্ট স্ট্রাকচার। এই কারণেই কিন্তু এই যে একটা রম্বিক সালফারকে মনোক্লিনিক সালফারে আমরা সরাসরি কনভার্ট করতে পারি না, উই নিড সাম এনার্জি, যে অথবা কিছু কেমিক্যাল রিঅ্যাকশন বা কিছু কেমিক্যাল পরিবর্তনের মাধ্যমে আমরা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করতে পারি। সো the heat transition of one electropic form to another can also be calculated with the help of Hess's law, যে আমরা এই Hess's law এর মাধ্যমে এখন অ্যাকচুয়ালি আমাদের কি হয়, এই যে সালফার রম্বিক থেকে, রম্বিক ফর্ম থেকে সালফার মনোক্লিনিকে আমরা কনভার্ট করতে চাই। সো এখন দুইটাই কিন্তু সালফার, দুইটাই মানে একই স্টেটে, সে ফিজিক্যাল স্টেট একই রকমই থাকে, কিন্তু মানে ফিজিক্যাল স্টেট বলতে কি যে আমরা যেটা বলছি হয় সলিড অথবা লিকুইড অথবা ভ্যাপার অথবা পাউডার, যাই থাকুক না কেন একই রকম ফিজিক্যাল স্টেট একই, আইদার সলিড অর লিকুইড অর ভ্যাপার, বাট the composition or structure is different.
So these compounds or these components are known as allotrope. তাহলে এই যে allotrope একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করতে যতটুকু এনার্জি দরকার হয় সেটাকে বলছি আমরা হিট অফ ট্রানজিশন। সো এখন আমরা হিট অফ ট্রানজিশনটা কিভাবে বের করতে পারি? দেখো, রম্বিক সালফারকে যদি আমরা বার্ন করি, অক্সিজেনে যদি বার্ন করা হয়, দেন উই ক্যান গেট সালফার ডাইঅক্সাইড গ্যাস। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু ফর দিস রিঅ্যাকশন, দ্যাট মিন্স রম্বিক সালফারকে যদি আমরা অক্সিডাইজ করি অর ইফ ইউ বার্ন রম্বিক সালফার উইথ অক্সিজেন, দেন ডেল্টা এইচ ইকুয়াল 291.4 কিলোজুল। সিমিলারলি যদি মনোক্লিনিক সালফারকে আমরা বার্ন করি বা অক্সিডাইজ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে যে সালফার ডাইঅক্সাইড, দুইটাই কিন্তু সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু তার জন্য পাচ্ছি -295.4 কিলোজুল। এখন আমরা যদি এই রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার তৈরি করতে চাই, তাহলে আগের দিন যে আমরা ক্যালকুলেশন করেছিলাম, কালকে যে ক্যালকুলেশন গুলো করেছি, সেগুলো আর একটু বেশি কমপ্লিকেটেড ছিল, এটা আরো বেশি সহজ। এখানে কি আছে, আমরা যদি শুধু এই 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশনটা মাইনাস করে দেই, তাহলে কি হয়, জাস্ট দেখতে পাচ্ছি কি যে এই অক্সিজেন টার্ম ক্যান্সেল হয়ে যাবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস ক্যান্সেল। এখানে থাকবে কি সালফার রম্বিক মাইনাস সালফার মনোক্লিনিক। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু -291.4 মাইনাস -295.4, তার মানে এটা প্লাস হয়ে গেল। সো এটার সাথে এটা যোগ করে দাও, এরপরে কি হবে, আর তখন থাকবে কি সালফার রম্বিক মাইনাস সালফার মনোক্লিনিক। মানে কি, তাহলে সালফার মনোক্লিনিকটাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই, তাহলে তো আমাদের ইকুয়েশনটা এই হয়ে গেল যে সালফার রম্বিক ইকুয়াল সালফার মনোক্লিনিক, আর ডেল্টা এইচ এর ভ্যালু তখন কি হবে 295.4 মাইনাস 291.4। সো যে ভ্যালুটা আসবে তাই, এই যে, তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু 4.0 কিলোজুল। তাহলে এটা এই ভ্যালুটা বড় আছে, কারণ এটার থেকে যদি এটা তুমি সাবট্রাক্ট করো, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এই ভ্যালুটা বড়। সো আমরা এটার থেকে ভ্যালুটা বিয়োগ করলে জাস্ট 4, দ্যাট মিন্স পজিটিভ। তার মানে কি, যে এই যে রিঅ্যাকশনটা আমরা দেখলাম যে সালফার রম্বিক থেকে সালফার মনোক্লিনিক, এটা স্পন্টানিয়াস প্রসেস না নন স্পন্টানিয়াস? ডেল্টা এইচ এর নন স্পন্টানিয়াস, তার মানে তোমাকে এই বিক্রিয়া ঘটানোর জন্য তোমাকে হিট দিতে হবে, তাই না? যে এই রম্বিক সালফারকে যদি তুমি 1 মোল রম্বিক সালফারকে যদি 4 কিলোজুল এনার্জি সাপ্লাই করা হয়, দেন ইট শুড কনভার্ট ইনটু মনোক্লিনিক সালফার। হয়তোবা আমাদের এটা এত সিম্পল প্রসেস না, আমরা এনার্জেটিক্যালি দেখছি, যে এনার্জেটিক্যালি আমরা ক্যালকুলেট করে দেখলাম যে 1 মোল রম্বিক সালফারকে যদি আমরা মনোক্লিনিক সালফারে কনভার্ট করতে চাই, দেন জাস্ট 4 কিলোজুল এনার্জি ইজ এনাফ টু কনভার্ট রম্বিক সালফার টু মনোক্লিনিক সালফার। তাহলে আমরা খুব সহজেই যে একটা কম্পাউন্ডের অথবা একটা কম্পোনেন্টের যে একটা ইলেকট্রোপ থেকে আরেকটা ইলেকট্রোপে কনভার্ট করতে কতটুকু এনার্জি দরকার হয়, দ্যাট মিন্স হিট অফ ট্রানজিশন খুব সহজেই ডিটারমিন করতে পারি বাই ইউজিং হেসেস ল। কারণ আমরা এখানে এই যে একটা রিঅ্যাকশনের এটা এনথালপি অফ কম্বাসশন বের করে নিয়েছি, আর একটা কম্পোনেন্টের এনথালপি অফ কম্বাসশন বের করছি, তাহলে সেই দুইটার থেকে সাবট্রাক্ট করে ক্যালকুলেশন করে আমরা এই যে সালফার রম্বিক থেকে সালফার মনোক্লিনিকে কনভার্ট করা কিভাবে যায় সেটা আমরা করলাম। সিমিলারলি তুমি যদি চাও যে গ্রাফাইটকে তুমি ডায়মন্ডে কনভার্ট করবা, গ্রাফাইটকে ডায়মন্ডে কনভার্ট করতে চাইলে সেক্ষেত্রে আমাদের একই রকম সিস্টেম, গ্রাফাইটকে বার্ন করে পাবা কি কার্বন ডাইঅক্সাইড, ডায়মন্ডকে বার্ন করো কার্বন ডাইঅক্সাইড। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু কত সেটা আমরা বের করতে জানি। তারপরে এটার ভ্যালু জানবো যে গ্রাফাইটকে এবং ডায়মন্ডকে যদি বার্ন করা হয়, তাহলে হিট অফ কম্বাসশন আমরা বের করতে পারবো বা জানি। তো সেখান থেকে জাস্ট একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করো, তাহলে হিট অফ ট্রানজিশন ফ্রম ডায়মন্ড টু গ্রাফাইট অথবা গ্রাফাইট টু ডায়মন্ড। তো এখন যদি আমরা এই রিঅ্যাকশনের কথা বলি যে আমরা রম্বিক সালফারকে যদি মনোক্লিনিক সালফারে কনভার্ট করতে চাই, দেন উই নিড টু প্রোভাইড 4 কিলোজুল এনার্জি। তাহলে আমি এখন উল্টা প্রশ্ন করি, যদি তোমরা মনোক্লিনিক সালফারকে রম্বিক সালফারে কনভার্ট করতে চাও, তাহলে কি হবে এনার্জির ভ্যালু? -4 কিলোজুল। এক্স্যাক্টলি, জাস্ট একই জিনিস, যে এটা হলো
এইটা হলো এন্ডোথার্মিক প্রসেস, আর তখন হবে সেটা এক্সোথার্মিক প্রসেস। তাহলে সেই ক্ষেত্রে -4 কিলোজুল মানে যে এইটাকে তুমি যদি মানে এনভায়রনমেন্টে খোলা জায়গায় রেখে দাও, অটোমেটিক্যালি এইটা রম্বিক সালফারে কনভার্ট হওয়ার কথা। বাট সবসময় এরকম হয় না। যেমন এই যে এর কারণ কি, এনার্জি ব্যারিয়ার, তাই না? যে কোনো একটা রিয়াকশন হতে গেলে আমাদের কিছুটা ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারটাকে যদি ওভারকাম করতে পারি কোনোভাবে, তাহলে সেই ব্যারিয়ারটা যদি কোনোভাবে ওভারকাম করা যায়, দেন উই ক্যান গেট দ্য প্রোডাক্ট ইজিলি। বাট সব ক্ষেত্রে মানে বাট নর্মালি ওইটা ওভারকাম করার জন্য আমাদেরকে কিছু এনার্জি সাপ্লাই করতে হয় বাইরের থেকে। তো সেক্ষেত্রে সেটা আবার এক্সট্রা হিসেবে পাওয়া যাবে, বাট উই নিড টু প্রোভাইড সাম এনার্জি। এনিওয়ে আমরা ওই অ্যাক্টিভেশন এনার্জি এখন করতে যাচ্ছি না, জাস্ট এখন যা বলছি যে 4 কিলোজুল এনার্জি এই রম্বিক সালফারকে যদি সাপ্লাই করা হয়, দেন ইট উইল কনভার্ট ইনটু মনোক্লিনিক সালফার। আলটিমেটলি if you take out, if you remove 4 kilojoule energy from monoclinic sulfur, then it will convert into rhombic sulfur. So then determine the heat of various reaction. এখন বিভিন্ন ধরনের রিঅ্যাকশনের হিট চেঞ্জ বা ডেল্টা এইচ এর ভ্যালু কত সেটা আমরা ডিটারমিন করতে পারি এই যে হেসেস ল ইউজ করেই। যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে যে ডাইমারাইজেশন, এই যে N2O4, হ্যাঁ, এই যে N2O4 এটা কি NO2 মলিকুলের ডাইমার, কারণ এখানে একটা নাইট্রোজেন দুইটা অক্সিজেন আছে। ঠিক তাহলে যদি দুইটা নাইট্রোজেন চারটা অক্সিজেন হয়, তাহলে এই মলিকুলটা আমরা এটা NO2 এর ডাইমার বলতে পারি। দুইটা ডাইমার, ট্রাইমার, টেট্রামার এরকম করে করে মানে দুইটা মলিকুল, তিনটা, চারটা করে মলিকুল যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ডাইমার, ট্রাইমার এরকম করে বলতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এটাকে যদি আমরা N2O4 এ কনভার্ট করতে চাই, তাহলে এর এনথালপি চেঞ্জ কতটুকু সেটা আমরা বের করতে পারি কিনা দেখো তো। অথবা এই যে আমরা যা দেখতে যাচ্ছি, determination of heats of various reactions by using Hess's law, we can calculate the heats of enthalpies of many reactions which otherwise cannot be measured directly, যেটা আসলে সরাসরি তৈরি করা সম্ভব হয় না। যেমন আমরা চাচ্ছি কি আসলে এই যে দুই মলিকুল নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে N2O4 তৈরি করব, এটা সরাসরি যদি রিঅ্যাকশন করো, তাহলে এই যে এই রিঅ্যাকশনটা 2NO2 N2O4, এই রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ বা হিট চেঞ্জ সরাসরি কত, এই যে যেমন আমরা ক্যালকুলেট করে বের করে ফেলছি, এটা কিন্তু সরাসরি আমরা করতে পারি না। আচ্ছা, তাহলে এইটা করার জন্য আমাদের কি করতে হয়, এই নাইট্রোজেনের একটা করলাম হিট অফ কম্বাসশন বা নাইট্রোজেনের হিট অফ কম্বাসশন অথবা NO2 এর হিট অফ ফরমেশন, তাই না? NO2 এই অথবা নাইট্রোজেন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন যদি আমরা জানি, দিস ইজ দ্য ভ্যালু অফ হিট অফ ফরমেশন ফর দিস রিঅ্যাকশন, অথবা NO2 এর হিট অফ ফরমেশন। আসলে NO2 এর হিট অফ ফরমেশন এটা বলা যাবে না, কারণ কি তখন আমাদেরকে আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ আমরা হিট অফ ফরমেশন বলতেই বুঝি যে জাস্ট 1 মোল কম্পাউন্ড ফর্ম করবে। তাহলে আমরা বরং এটাকে এভাবে বলি যে হিট অফ কম্বাসশন অফ নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের হিট অফ কম্বাসশন যদি হয়, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি 2NO2 এটা ফর্ম করলো, তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু হলো 67.9 কিলোজুল। আচ্ছা, এই যদি হয়, এরপরে আরেকটা হলো কি, আরেকবার যদি আমরা অন্যভাবে হিট অফ কম্বাসশন করি, যে কখনো সরাসরি NO2 ফর্ম করে, আবার কখনো N2O4 ফর্ম করে। সো আসলে এই N2O4 অথবা NO2 এই মলিকুল অটোমেটিক্যালি একটা আরেকটার মধ্যে কনভার্ট হয়, এনার্জি ডিফারেন্স খুব কম। যে এখানে আচ্ছা আচ্ছা এই যে একটা ভ্যালু পাচ্ছি -58.6 কিলোজুল, এটা আমরা এখন একটু পরে দেখব। আসলে কোনো একটা রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ যদি এক্সোথার্মিক হয় এবং সেই ভ্যালুটা যদি অনেক বেশি হয়, তাহলে মনে করবা যে এটা স্পন্টেনিয়াসলি রিঅ্যাকশনটা হবে। মানে যখন আমরা মানে যে কোনো রিঅ্যাকশনের কথা বলি,
যখন ক্যালসিয়াম কার্বনেটকে আমরা ভাঙতে চাই, তার মানে কি ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙার জন্য আমাদেরকে অনেক হিট দিতে হয়, তাহলে এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে এই রিয়াকশনটা কিন্তু খুব সহজে হবে না। কিন্তু যদি কোনো একটা রিয়াকশন, যেমন অক্সিজেন যদি তুমি কোনো জায়গায় রেখে দাও, অথবা মিথেন গ্যাস যদি অক্সিজেনের কন্ট্যাক্টে আসে, তাহলে আগুন লেগে যাবে। মানে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটার মাধ্যমে প্রচুর হিট পাওয়া যায়। তার মানে এটা একটা এক্সোথার্মিক প্রসেস। এই এক্সোথার্মিক প্রসেসটা স্পন্টেনিয়াস হয় নরমালি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যা বলছি যে যদি কোনো একটা রিয়াকশন, তার মানে এই যে NO2 থেকে N2O4, এইটা যদি কনভার্ট করি, এই যে আমরা এনার্জি যে পাবো, এটা ক্যালকুলেশনটা এখন করব, যে সেই ক্যালকুলেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি কত -58.6 কিলোজুল এনার্জি রিলিজ করে। তার মানে এই রিয়াকশনটা একটা স্পন্টেনিয়াস রিয়াকশন। তার মানে এই রিয়াকশনটা খুব সহজেই, যদি কোনো একটা কন্টেইনারের মধ্যে NO2 থাকে, অটোমেটিক্যালি ইট উইল কনভার্ট ইনটু N2O4, বিকজ এই যে আমরা দেখতে পাচ্ছি রিয়াকশনটা এক্সোথার্মিক এন্ড স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে আমরা এখান থেকে আসলে ক্যালকুলেট করে বের করতে চাই যে এই যে এক মলিকুল NO2 এর থেকে এক মলিকুল N2O4 এ কনভার্ট হতে গেলে কত পরিমাণ এনার্জি রিলিজ করে। আচ্ছা, তাহলে এই যে রিয়াকশনটা আমরা দেখলাম যে নাইট্রোজেনের হিট অফ কম্বাসশন কত, আমরা এটা বের করলাম, ডেল্টা এস এর ভ্যালু 67.9 কিলোজুল। তারপরে আরেকটা নাইট্রোজেনের হিট অফ কম্বাসশন যেটা থেকে N2O4 ফর্ম করে, তার ডেল্টা এস এর ভ্যালু 9.3 কিলোজুল। সো এখন আমরা যদি চাই যে আসলে এইটার হিট অফ কম্বাসশন বের করব, আচ্ছা তাহলে হিট অফ কম্বাসশন নয় এটা, এই যে এই মলিকুল থেকে এই মলিকুলে কনভার্ট করতে চাইলে আমরা কি করব, জাস্ট এই যে এক নাম্বার ইকুয়েশনটা আমাদের কোনটাকে কোনটা সাবট্রাক্ট করতে হবে। দেখো আমরা চাচ্ছি কি যে N2O4, এই NO2 থেকে N2O4 এ এটা সাবট্রাক্ট তৈরি করব। তাহলে এই ইকুয়েশন থেকে যদি আমরা এই ইকুয়েশনটা সাবট্রাক্ট করে দেই, তাই না, এক নম্বর ইকুয়েশন থেকে যদি দুই নম্বর ইকুয়েশনটা মাইনাস করে দেই, তাহলে কি হয়, আচ্ছা তাহলে দেখো NO2 N2O4, 2NO2 থেকে NO2O4, তাহলে না দুই নম্বর থেকে এক নম্বর ইকুয়েশন ই করছে, ভ্যালুটা কি উল্টা হয়ে গেল নাকি, NO2 থেকে N2O4, তো ক্যালকুলেশন তো ভুল হচ্ছে মনে হয়, তাই না। আমরা চাচ্ছি এক নম্বর ইকুয়েশন থেকে দুই নম্বর ইকুয়েশন নিয়ে করা, তাহলে সেক্ষেত্রে 67.9 মাইনাস 9.3 হওয়া উচিত, তাহলে সাইনটা রিভার্স হয়ে যাবে। NO2 থেকে যদি আমরা N2O4 করতে চাই, মানে যেভাবে রিয়াকশন করব সেই অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমরা এক নম্বর ইকুয়েশন থেকে যদি দুই নম্বর ইকুয়েশন সাবট্রাক্ট করি, তাহলে NO2 থেকে N2O4 পাবো। তাহলে আমাদের রিয়াকশনটা কিভাবে হয়, যে এটা থেকে NO2 2NO2 মাইনাস মাইনাস যদি আমরা লিখতাম N2O4, তাহলে N2O4 মাইনাস N2O4, এটা হলো গ্যাস। আচ্ছা তাহলে এটা আমাদের কিছু থাকবে না, আসলে পরবর্তীতে আমরা লিখবো। সো আলটিমেটলি আসলে কি হয়, আমাদের এই টার্মটা রাইট সাইডে চলে যায়, তখন আমাদের কি হবে, এই সাইনটা 67, এইটা আসবে মাইনাস এই ভ্যালুটা মাইনাস 9.3, তাহলে এই ভ্যালুটা তখন পজিটিভ হয়ে যাবে। সো এইটা স্পন্টেনিয়াসলি হবে না, জাস্ট আমি যে ভ্যালুটা দেখে নেগেটিভ বলছিলাম সেটা আসলে এটা ওইভাবে হওয়া উচিত না। তো সেক্ষেত্রে এই টার্মটা আমি লিখবো না, আমাদের রিয়াকশনটা ঠিকই ছিল, কিন্তু এসের ভ্যালু, এনার্জির ভ্যালুটা আমাদের ভুল হয়েছে। তো সেক্ষেত্রে এটা লিখে থাকবে, দ্য হিট অফ ডাইমারাইজেশন অফ NO2 ইজ 58.6 কিলোজুল। ওকে, তার মানে আমরা যেভাবে ইকুয়েশন যা লিখবো না কেন, সেই ইকুয়েশন থেকে ডেল্টা এস এর ভ্যালুটাও কিন্তু একইভাবে মাইনাস করব। কারণ যদি তুমি উল্টাই দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ডেল্টা এস এর ভ্যালু সাইনটা যদি পাল্টে যায়, তাহলে সেটা এক্সোথার্মিক হয়ে যাবে, এন্ডোথার্মিক হয়ে যাবে, তাল মানে তালগোল পাকিয়ে যাবে, যেটা
কখনো করবা না, যে যেই ইকুয়েশন থেকে যেভাবে আমরা সাবট্রাক্ট করি, মাল্টিপ্লাই করি, ডিভাইড করি, যাই করি না কেন, ডেল্টা এস এর ভ্যালু ঠিক একইভাবে আমরা addition, subtraction অথবা multiplication করব। সো thus the heat of dimerization of NO2 is 58.6 কিলোজুল। সো এটা তাহলে ইকুয়েশন থেকে আমরা এটার থেকে এটা কনভার্ট করতে চাই। আবার যদি আমরা উল্টোভাবে বলি N2O4 থেকে NO2 বানাতে চাই, তাহলে আমরা উল্টোভাবে করব 9.3 - 67.9। ওকে, এভাবে জাস্ট সিম্পল। ওকে, এইবারে আমরা যাব ফেজ চেঞ্জের জন্য কত এনার্জি পরিবর্তন হয়। তাহলে ফেজ চেঞ্জের কথা আমরা যদি বলি, একটা সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে ভ্যাপার, অথবা উল্টো ভাবে যদি বলি ভ্যাপার থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, এই যে ফেজ চেঞ্জ আমরা টেম্পারেচারটা সেম রাখবো। নরমালি আমরা জানি কি সলিড আইস অথবা বরফ, 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ থাকে, আবার 0 ডিগ্রি সেলসিয়াসে পানিও থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ফেজ চেঞ্জ করে টেম্পারেচার সেম থাকবে, শুধুমাত্র কি হবে, এই যে এইখানে কি ছিল শুধু আইস, তবে নিচে একটু পানি দেখা যাচ্ছে। সো এই যে আইসটাকে মেল্ট করে আমরা এই পানিটা তৈরি করলাম। তাহলে এই যে সলিড থেকে লিকুইডে কনভার্ট হলো। বাট ইফ ইউ মেজার দ্য টেম্পারেচার ফর দিস আইস, ইউ ক্যান গেট 0 ডিগ্রি সেলসিয়াস and you can get 0 degree Celsius for this water also. So without changing the temperature, if we can convert one substance on physical state to another physical state, then how much energy is required or how much energy is released? যে কোনো একটা বস্তুর এক মোল পদার্থকে যদি আমরা তার ফেজ চেঞ্জ করতে চাই, সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস, এরকম করে তাদের টেম্পারেচারটা ফিক্স থাকবে। যদি তুমি সলিড থেকে লিকুইড করতে চাও তাহলে মেল্টিং টেম্পারেচার ফিক্স, যদি লিকুইড থেকে ভ্যাপার করতে চাও তাহলে সেটা কি হবে, ভ্যাপোরাইজেশন, অথবা আমরা যে টেম্পারেচারে বয়লিং টেম্পারেচার বলি, বয়লিং টেম্পারেচারে টেম্পারেচার ফিক্স রেখে যদি আমরা লিকুইডকে ভ্যাপার করতে চাই, তাহলে সেক্ষেত্রে কত পরিমাণ এনার্জি পরিবর্তন হয়, দ্যাট ইজ দ্য হিট চেঞ্জ ডিউরিং ফেজ চেঞ্জ। সেটা আমরা 2 ভাগে বা 3 ভাগে যেভাবে বলি না কেন বলতে পারি। The heat change or enthalpy change when 1 mole of a solid substance is converted into liquid state at its melting point is known as heat of fusion. মানে ফিউশন শব্দটা মানে তুমি বোঝো যে সলিডকে লিকুইড করা অথবা মেল্ট করা। তাহলে একটা সাবস্টেন্সকে তার টেম্পারেচার মেল্টিং পয়েন্টে ফিক্স রেখে যদি 1 মোল পদার্থকে সলিড থেকে লিকুইডে কনভার্ট করা হয়, দেন তোমাদের শুনতে সমস্যা হচ্ছে? No, sir. বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি, কারণ আমার সাউন্ড যদি মানে ওই সাউন্ডটা যদি তোমরা খুব বেশি না পাও তাহলে আমি কন্টিনিউ করে দেই। আচ্ছা, তাহলে হিট চেঞ্জ যেটা বলছি যে মেল্টিং টেম্পারেচারে যদি টেম্পারেচার ফিক্স রেখে আমরা কি করি, যে কোনো একটা সাবস্টেন্সের 1 মোল মানে 18 গ্রাম আইস নিয়ে যদি তুমি 0 ডিগ্রি মানে সেলসিয়াসে 18 গ্রাম আইস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে 18 গ্রাম পানিতে যদি কনভার্ট করো, তাহলে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য হিট অফ ফিউশন। তবে তাপমাত্রার পার্থক্য কিন্তু হওয়া যাবে না। যে তুমি যদি চাও যে ফ্রিজের ভিতর থেকে এক টুকরো আইস নিয়ে আসবা, সেই ফ্রিজের ভিতর থেকে আইসের টেম্পারেচার হয়তোবা -10 ডিগ্রি সেলসিয়াস অথবা -15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ডিপেন্ডিং অন তুমি কোন ফ্রিজ থেকে আনছো। তাহলে ওই আইসের টেম্পারেচার ওইটা নিয়ে যদি তুমি এক্সপেরিমেন্ট করতে চাও, যে তুমি সেটাকে লিকুইড থেকে মানে সলিড থেকে লিকুইড করবা, তাহলে তোমাকে একটু নির্দিষ্ট সময় দিতে হবে, যে আগে আসলে ওই টেম্পারেচারটা 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তারপরে তুমি ওইটা করবা, মেল্ট করবা, এবং সেটা ওই টেম্পারেচারটাকে রাইজ করতে দেওয়া যাবে না, জাস্ট 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার তৈরি হবে। সো সেটা যদি হয় the heat change or enthalpy change when 1 mole of a solid substance is converted into the liquid state at its melting point, that is known as the heat of fusion. So এই যে আমরা সলিড আইস 1 মোল সলিড আইস নিয়েছি, 1 মোল সলিড আইসের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস রেখে 1 মোল লিকুইড ওয়াটারে কনভার্ট করলে how much energy is changed, delta H equal plus 1.43 কিলো ক্যালোরি, মানে 1.43 কিলো ক্যালোরি তাপ শক্তি আমাদের
পরিবর্তন হবে। সো this 1.43 কিলোক্যাল is the heat of fusion of ice. এটা কিন্তু হিট অফ ফিউশন অফ ওয়াটার বলবা না, নামগুলো একটু মেনশন করতে হবে ঠিক করে, যে কাকে ফিউশন করা হচ্ছে, সলিড কে, তাই না? তাহলে আইসকে ফিউশন করা হচ্ছে বলে তুমি লিকুইড পাচ্ছ, অথবা যে কোনো একটা সলিড কে যখন ফিউশন করা হয় তখন তুমি লিকুইড পাবা। সো ইউ ক্যান নট সে দা টার্ম লাইক দিস ওয়ে, দা হিট অফ ফিউশন অফ ওয়াটার, এটা হতে পারে না। হিট অফ ফিউশন অফ আইস এটা হতে পারে, অথবা যদি আমরা পরবর্তীতে যাব মানে হিট অফ ইভাপোরেশন, হিট অফ ইভাপোরেশন যদি বলি সেটা তখন লিকুইড ওয়াটার বা ওয়াটারের হতে পারে। আচ্ছা, তাহলে সেটা আমরা পরবর্তী পড়বো। হ্যাঁ বলো স্যার, এখানে আইস মানে সলিড আইসের মেল্টিং পয়েন্টটাকে 0 ডিগ্রি থেকে হিসাব করব, যদি এর নিচ থেকে থাকে ওখান থেকে কাউন্ট করব না? ইয়েস, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ওই 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারেই কনভার্ট করব আমরা, আর কিছু না, শুধু ফেজ চেঞ্জ, মানে ফিজিক্যাল স্টেটটা সলিড থেকে লিকুইড অথবা লিকুইড থেকে ভেপার, যে কোনো একটা আমরা যখন যে কাজটা করব, যদি সলিড থেকে লিকুইড হয় তাহলে সেক্ষেত্রে এটা আমরা পড়ছি যেহেতু এখন হিট অফ ফিউশন, ফিউশন মানেই হলো সলিড টু লিকুইড, ইট ক্যান বি ফ্রম আইস টু ওয়াটার, অর ইট ক্যান বি ফ্রম যে সলিড মিল্ক তুমি ফ্রিজের মধ্যে রাখো, তার মেল্টিং পয়েন্ট কত, যেই টেম্পারেচারে এসে মেল্ট করবে সেই টেম্পারেচারে নিয়ে সেখান থেকে আমরা ওইটাকে মানে মিল্কটাকে মেল্ট করব। তাহলে এরকম যে কোনো কম্পাউন্ডের 1 মোলকে সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে যে তাপমাত্রা মানে তাপের পরিবর্তন হবে, দ্যাট ইজ নোন অ্যাজ হিট অফ ফিউশন। ওকে, আচ্ছা, তাহলে গ্রেটার দ্য হিট অফ ফিউশন অফ এ সাবস্টেন্স হায়ার দ্য ম্যাগনিটিউড অফ ইন্টারমলিকুলার ফোর্স, এই যে একটা কথাটা বলা আছে, গ্রেটার দ্য হিট অফ ফিউশন মানে এই যে ডেল্টা এইচ অথবা হিট অফ ফিউশন যদি বেশি হয়, এই ভ্যালুটা আসলে পজিটিভ, তার মানে কি এটা একটা এন্ডোথার্মিক প্রসেস, তাই না? এন্ডোথার্মিক প্রসেস মানে নন স্পন্টেনিয়াস, তার মানেটা কি, যে আসলে এই যে এই সলিড আর লিকুইড, তাহলে এই সলিডটাকে তোমার লিকুইডে কনভার্ট করতে গেলে তোমাকে কিছু পরিমাণ এনার্জি দিতে হচ্ছে। If you provide some energy to this ice, then it will convert into liquid water. So যদি টেম্পারেচারটা মানে যে কোনো সলিডের ক্ষেত্রে এই যে হিট অফ ফিউশন, তার মানে কি এই হিট অফ ফিউশন হলো ওয়াটারের ক্ষেত্রে 1.43 কিলোক্যাল, যদি তুমি টেম্পারেচারটা 0 ডিগ্রি সেলসিয়াসে রাখো তাহলে ওই আইসটা কিন্তু সহসা অটোমেটিক্যালি ওয়াটারে কনভার্ট হবে না। তবে আমরা নেক্সট সেমিস্টারে পড়বো যে আমরা খোলা বাতাসে আইস রেখে দিলেও কিন্তু আইসটা মেল্ট হয়ে যায়, গ্লাসের মধ্যে যখন আমরা আইসক্রিম নেই অথবা যে দই যাই কিছু নেই না কেন, ওটা আস্তে আস্তে গলতে থাকে। তুমি একটা পাত্রের মধ্যে পানি রেখে দাও, 3 দিন পরে গিয়ে দেখবো যে পাত্রের প্রায় উপরের কতটুকু অংশ পানি ব্যাপার হয়ে উড়ে গেছে। তো সেটা আমরা নেক্সট সেমিস্টারে পড়বো, সেখানে আছে এনট্রপি টার্মগুলো। সো এনট্রপিটা যখন পড়বো তখন আমরা আর একটা জিনিস বলবো, স্পন্টেনিয়াস শুধু এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্যই হয় না, আরো অন্য কন্ডিশনের জন্য স্পন্টেনিটি হয়, সেটা আমরা পরবর্তীতে পড়বো। তবে এখন পর্যন্ত যা শিখলা যে আসলে কোনো একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হয় না, তার মানে কি এই রিঅ্যাকশনটা কিন্তু এন্ডোথার্মিক, তার মানে ডেল্টা এস এর ভ্যালু পজিটিভ। সো তোমার যদি টেম্পারেচার কোনো একটা কন্টেইনারের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে কিন্তু সহজে তুমি ওই যে এটাকে সলিড আইসকে লিকুইড ওয়াটারে কনভার্ট করতে পারবা না আনটিল তুমি এতটুকু হিট প্রোভাইড করো। তাহলে তার মানে কি, যেই কম্পাউন্ডের হিট অফ ফিউশন যত বেশি হবে সেই কম্পাউন্ডটাকে লিকুইডে কনভার্ট করতে তোমার তত বেশি এনার্জি দিতে হবে। আর এই কথাটার মানেই হলো যে সলিড অবস্থায় ওই মলিকুলটার মধ্যে আকর্ষণটা তত বেশি স্ট্রং, কারণ ওই স্ট্রং আকর্ষণটাকে ব্রেক করার জন্য তোমার অনেক বেশি এনার্জি দিতে হবে। এই হলো কথা, গ্রেটার দ্য হিট অফ ফিউশন অফ এ সাবস্টেন্স হায়ার দ্য ম্যাগনিটিউড অফ ইন্টারমলিকুলার ফোর্সেস। তাহলে এই ভ্যালুটা যত বেশি হবে এই সলিড মলিকুলের মধ্যে আকর্ষণ শক্তিটা তত বেশি হবে। বোঝা গেল কথা?
আচ্ছা, এরপরে আমরা যাব হিট অফ ভ্যাপোরাইজেশন। তাহলে লিকুইড ওয়াটারকে যদি আমরা ওয়াটার ভ্যাপারে কনভার্ট করতে চাই, টেম্পারেচার সেম 100 ডিগ্রি সেলসিয়াস, মানে বয়লিং পয়েন্টে টেম্পারেচার ফিক্স রেখে 1 মোল সাবস্টেন্স লিকুইড সাবস্টেন্সকে যদি 1 মোল ভ্যাপারে কনভার্ট করতে চাই অথবা 1 মোল গ্যাসিয়াস কম্পোনেন্টে কনভার্ট করতে চাই, তাহলে তার তাপ শক্তির পরিবর্তন কতটুকু? দ্যাট ইজ দ্য হিট অফ ভ্যাপোরাইজেশন। তাহলে এর যদি আমরা উল্টা বলি, মানে এই প্রসেসটা উল্টা প্রসেসের নাম কি? ভ্যাপোরাইজেশন উল্টা প্রসেস নাম জানো? লিকুইফিকেশন। ইয়েস। তাহলে এই যে তাহলে এখন আমি এখানে বললাম যে 1 মোল লিকুইডকে যদি আমরা 1 মোল ভ্যাপারে কনভার্ট করতে চাই, তাহলে যে তাপ শক্তির দরকার হয় বা পরিবর্তন হয়, দ্যাট ইজ নোন অ্যাজ হিট অফ ভ্যাপোরাইজেশন। তাহলে উল্টোভাবে যদি বলি যে 1 মোল ভ্যাপারকে যদি আমরা 1 মোল লিকুইডে কনভার্ট করতে চাই, কিপিং দ্য টেম্পারেচার ফিক্সড এট দ্য বয়লিং পয়েন্ট, না বয়লিং পয়েন্টে যদি টেম্পারেচার ফিক্স রেখে আমরা 1 মোল ভ্যাপারকে অথবা 1 মোল গ্যাসিয়াস সাবস্টেন্সকে যদি 1 মোল লিকুইডে কনভার্ট করতে চাই, দেন how much energy is required is known as heat of liquefaction. সো একটা জানলে অন্যটা বলতে পারবা, একই জিনিস। তাহলে এখানে আমরা দেখি যে when 1 mole of water is converted into steam at 100 ডিগ্রি সেলসিয়াস, কারণ এই যে লিকুইড ওয়াটার এটাও 100 ডিগ্রি সেলসিয়াস, এই ওয়াটার গ্যাস বা ভ্যাপার এর টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শুধুমাত্র লিকুইড থেকে ভ্যাপার হবে, এই ফেজ চেঞ্জের জন্য 9.71 কিলোক্যাল এনার্জি আমাদের দরকার হবে। অথবা যদি এভাবে বলি, রিঅ্যাকশনটাকে অ্যারোটাকে যদি আমরা উল্টোভাবে দেই, মানে ওয়াটার ভ্যাপার থেকে যদি আমরা লিকুইড ওয়াটারে কনভার্ট করতে যাই, দেন 9.71 কিলো ক্যালোরি এনার্জি রিলিজ করতে হবে। সো এই লিকুইড ওয়াটারকে যদি ওয়াটার ভ্যাপারে কনভার্ট করতে চাই, তাহলে এতটুকু এনার্জি দিতে হবে। আর যদি এই প্রসেস থেকে উল্টা দিকে যেতে চাই, দেন ইউ হ্যাভ টু রিলিজ 9.71 কিলোক্যাল এনার্জি from 1 mole of water vapor. আচ্ছা, the heats of vaporization of ethyl alcohol and benzene are 7.29 and 7.36 কিলোক্যাল per mole respectively. এটা আমাদের না, তো সেক্ষেত্রে আসলে দেখো এই যে ভ্যালুটা অনেক বেশি, এটা আর একটু কম, এটা আর একটু কম। তার মানে কি, তুমি এখান থেকে একটা জিনিস চিন্তা করতে পারো যে তাহলে এর মানেটা কি, যে 1 মোল ওয়াটারকে লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট করতে 9.71 কিলোক্যালোরি এনার্জি দরকার হয়, আর 1 মোল এথানল বা 1 মোল বেনজিনকে ইসে কনভার্ট করতে, ভ্যাপারে কনভার্ট করতে 7.36 কিলোক্যাল এনার্জি দরকার হয়। তার মানে কি, 1 মোল ওয়াটারকে ভ্যাপোরাইজ করতে তোমার বেশি এনার্জি লাগবে, এইগুলোকে কম এনার্জি লাগবে, সহজেই এইগুলো ভ্যাপোরাইজ হয়ে যাবে। এই আচ্ছা, তাহলে ইভাপোরেশন কিন্তু আরেকটা জিনিস, ইভাপোরেশন টার্মটা কিন্তু আমরা এখানে বলিনি। তাহলে ইভাপোরেশন, সাবলিমেশন এখন আমরা দেখব। দেখো হিট অফ সাবলিমেশন, সাবলিমেশন টার্মটার সাথে তোমরা পরিচিত? এই টার্ম, হ্যাঁ, তাহলে সাবলিমেশনটা কি জিনিস বলতে পারো? সলিড থেকে গ্যাস স্টেট। এক্স্যাক্টলি, কোন एग्जांपल? ন্যাপথালিন। ইয়েস, ন্যাপথালিন এটা হতে পারে। তারপরে আরো আছে যে কর্পূর, তাই না? কর্পূরের নাম শুনে থাকবা, এটার ইংলিশ নামটাকে আমার এই মুহূর্তে মনে নাই। তবে আমরা যে কোনো সময় ওই যে কোনো টুথপেস্টের মধ্যে এগুলো থাকে। তো এই যে তাহলে তুমি বাসা বাড়িতে ন্যাপথালিনের একটা বড় একটা গোল্লা বা বলের মতো, মার্বেলের মতো একটা ন্যাপথালিন কোন একটা জায়গায় রেখে দিচ্ছ, তাহলে ওই ন্যাপথালিন কি হচ্ছে, ন্যাপথালিনের ফ্লেভারটা হয় কখনো বাথরুমের মধ্যে কেউ রেখে দেয়, কেউ হয়তোবা অনেক দিন ধরে জামা কাপড় ব্যবহার করবে না, সেরকম জামা কাপড় কোন জায়গায় আছে, ওই হয়তোবা শোকেস বা আলমিরা বা কোথাও একটা বক্সের মধ্যে রেখে দিল, তাহলে সেক্ষেত্রে দুর্গন্ধর যেটা হয় সেটা হবে না। তাহলে ন্যাপথালিন থেকে আসলে কি হচ্ছে, ন্যাপথালিনটা আমি রাখতেছি সলিড হিসেবে, কিন্তু এটা লিকুইড হচ্ছে না, লিকুইড না হয়ে সরাসরি ভ্যাপার হিসেবে গন্ধটা সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তাহলে এই যে প্রসেস, যে কোনো একটা কম্পোনেন্ট, সলিড কম্পোনেন্ট, সেটা যদি ডিরেক্টলি সলিড থেকে ভ্যাপারে কনভার্ট হয়,
তাহলে সেক্ষেত্রে তাপ শক্তির যে পরিবর্তন হয়, মানে 1 মোল, আমরা এখানে যাই হিসাব করি না কেন সবসময় 1 মোলের কথাই বলবো। আমরা যখন হিট অফ ফরমেশন পড়েছি তখন বলেছি 1 মোল পদার্থ তৈরি করতে যতটুকু এনার্জি চেঞ্জ হয়। তারপরে হিট অফ কম্বাসশন যখন বলেছি 1 মোল পদার্থকে বার্ন করতে যতটুকু অক্সিজেন লাগে, আমরা অক্সিজেন হিসাব করে নেই, শুধুমাত্র ওই কম্পাউন্ডের কথা বলেছি যে 1 মোল কম্পাউন্ডকে অথবা 1 মোল পদার্থকে সাফিসিয়েন্ট অক্সিজেনে বার্ন করলে যতটুকু এনার্জি পরিবর্তন হয়। সো আমাদের কিন্তু যত হিসাব, যতগুলো আমরা টার্ম ব্যবহার করেছি, যে হিট অফ ফরমেশন অর হিট অফ কম্বাসশন অর তারপর হিট অফ নিউট্রালাইজেশন, হিট অফ নিউট্রালাইজেশন যখন বলেছি তখন কি বলছি যে 1 মোল ওয়াটার ফর্ম করবে। তাহলে সেখানে 2 মোল ওয়াটার ফর্ম করছিল, একটা সালফিউরিক অ্যাসিড কথা বলেছিলাম, যদি 2 মোল সালফিউরিক অ্যাসিড মানে সরি 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল ওয়াটার ফর্ম করে, তখন আমরা হিসাব করছিলাম কি হিট অফ নিউট্রালাইজেশন অফ সালফিউরিক অ্যাসিড, যে ভ্যালুটা পাওয়া গেছে সেই ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ করে দিয়ে তখন আমরা বলছিলাম। সো এভাবে কিন্তু আমাদের সব ক্যালকুলেশন কিন্তু এখানে ডিপেন্ডস অন অর রিলেটেড টু 1 মোল। কারণ এটা আমরা সব সময়, যেমন তোমরা যে কোনো কিছু মেজার করতে গেলে, চাল ডাল যাই মেজার করতে যাও না কেন, তার ইসের ভরটাকে মাপা হয় কেজিতে। আজকাল তেলও কিন্তু কেজিতে বিক্রি হয়, হ্যাঁ, তেল চাল ডাল যাই হোক না কেন। তবে আমি একটা হয়েছি যে এই কয়েকদিন আগে দেখলাম কি যে বাজারে লাউ, লাউ পর্যন্ত আজকাল কেজিতে বিক্রি হচ্ছে, লাউ। তারপরে গত কিছু দেখলাম কি জানি কিছুদিন আগে তো দেখেছিলাম যে তরমুজ, তরমুজ পর্যন্ত কেজিতে বিক্রি করছিল। তারপরে অবশ্য পরে সেটা পরিবর্তন হয়েছে, যে আমাদের গ্রামে বা আমাদের বাড়ির কাছাকাছি কোনোদিন আমি দেখিনি যে লাউ কেউ কেজিতে বিক্রি করে। সবসময় এই পিস বা যতটুকু ছোট বা বড় দাম দাম ধরে নিয়ে গেল, কিন্তু কেজিতে বিক্রি হয় এটা আমি কখনো দেখিনি, এখানে এসে দেখলাম। এনিওয়ে, সো যাই হোক, তাহলে আমরা একটা ইউনিট ব্যবহার করছি 1 মোল, যে 2 মোলের জন্য কত হবে সেটা তখন আমরা হিসাব করে বের করতে পারবো, 5 মোলের জন্য কত হবে সেটা বের করতে পারবো। সো সাবলিমেশন, যে হিট অফ সাবলিমেশন মানে কোনো 1 মোল পদার্থকে যদি সলিড থেকে ভ্যাপারে কনভার্ট করা যায় বা গ্যাসিয়াস কম্পোনেন্টে কনভার্ট করা যায়, তাহলে সেক্ষেত্রে তাপ শক্তির যে পরিবর্তন হবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য হিট অফ সাবলিমেশন। সো এই দেখো, আয়োডিন সলিড, আয়োডিন সলিড থেকে যদি আয়োডিন গ্যাসে কনভার্ট করা হয়, মানে সরাসরি সলিড থেকে গ্যাসে কনভার্ট হলো, তাহলে সেক্ষেত্রে তাপ শক্তি দরকার হয় 14.92 কিলো ক্যালোরি এনার্জি দরকার হয়। সো দিস ইজ দ্য ভ্যালু অফ হিট অফ সাবলিমেশন অফ আয়োডিন, আয়োডিন সলিড। তবে উল্টো ভাবে বলো না যে হিট অফ সাবলিমেশন অফ আয়োডিন গ্যাস, সেটা হবে না, হিট অফ সাবলিমেশন অফ আয়োডিন সলিড। আচ্ছা, তাহলে এই হলো। এরপরে আরেকটা কি আছে দেখো, হিট অফ ট্রানজিশন, এটা তো বলে ফেলেছি। আচ্ছা, হিট অফ ট্রানজিশন এটা হয়ে গেছে, আর বলতে লাগবে না। ওই আরেকটা এক্সাম্পল, নতুন করে এক্সাম্পল। আচ্ছা, তাহলে আজকে আর আমরা বন্ড এনার্জিতে যাব না, কারণ বন্ড এনার্জি, বন্ড ভাঙতে গেলে আমাদের কিছু এনার্জি লাগবে, কারো কারো দাঁত ভেঙে যেতে পারে। সো দাঁত ভাঙার জন্য কিছু এনার্জি লাগে। কেন তোমরা যখন বাচ্চাকালে দাঁত ভাঙছো তখন কি হয়েছে, যে কেউ কেউ হয়তো সুতা বেঁধে দিয়েছে দাঁতের সাথে, যখন সুতা বেঁধে দিয়েছে তারপরে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে ধুম করে টান মারলা, দাঁত ভেঙে গেল। তো সেই ক্ষেত্রে আমরা ওইরকম কোনো একটা মলিকুলের মধ্যে যে বন্ড গুলো আছে, সেই বন্ড গুলো যখন ভাঙতে যাব আমাদের কিছু এনার্জি দিতে হবে, আবার নতুন করে বন্ড ফর্ম করলে তখন কিছু এনার্জি রিলিজ হবে। সো আমরা নেক্সট ক্লাসে যে বন্ড ব্রেক করার জন্য কতটুকু এনার্জি লাগবে অথবা বন্ড ফর্ম করলে কতটুকু এনার্জি রিলিজ হবে সেগুলো পড়বো। সো this is the end of today's class. If you have any question or comment regarding this, then you are welcome. কারো কোনো প্রশ্ন আছে?